নেপালে বন্যা ভূমিধসে প্রাণহানি ৩৫০ ছাড়ালো, শত শত বিদেশি সহ নিখোঁজ প্রায় ১,৫০০। বন্যার পানি ঘরে ওঠায় ছাদে আশ্রয় নিই, পরে পানি নামলেও ভূমিধসে আমার স্ত্রী চাপা পড়েন। দেশে এলো সৌদি আরবে আগুনে নিহত ৯ জনের মরদেহ, বাকিদের ফেরানোর চেষ্টা চলছে, সহায়তার আশ্বাস সরকারের। বাংলাদেশে সৌর বিদ্যুতে বিনিয়োগ করতে চায় বেইজিং, স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জানালেন চীনা রাষ্ট্রদূত। স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রূপা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৩৮৯ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ প্রায় ১,৫০০, যাদের মধ্যে ৫০০-র বেশি বিদেশি নাগরিক। তাদের উদ্ধারে চলছে ব্যাপক তৎপরতা, তবে সময় যত যাচ্ছে তাদের জীবিত উদ্ধারের আশাও কমছে। এদিকে ফের আকস্মিক বন্যার শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা, এতে সতর্কতা জারি করা হয়েছে। এক মুহূর্তের প্রলয় তছনছ পুরো জনপদ। নেপাল তিব্বত সীমান্তে হিমবাহ ধসের পর নেমে আসে ভয়াবহ আকস্মিক বন্যা, তাতেই লণ্ডভণ্ড হিমালয় কন্যা নেপাল। পাহাড় থেকে নেমে আসা কাদা, পাথর আর পানির প্রবল স্রোত মুহূর্তেই গ্রাস করে ঘরবাড়ি, সড়ক ও সেতু। ভয়ঙ্কর এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ, এখনও নিখোঁজ অনেকে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ স্বজনদের খুঁজে ফিরছেন পরিবারের সদস্যরা, উদ্ধার কর্মীরাও চালাচ্ছেন তল্লাশি। কিন্তু সময় যত গড়াচ্ছে মানুষগুলোর জীবিত ফেরার আশাও ততই ক্ষীণ হচ্ছে। বন্যার পানি ঘরে ওঠায় ছাদে আশ্রয় নিই, পরে পানি নামলেও ভূমিধসে আমার স্ত্রী চাপা পড়েন। ৪-৫ ঘন্টা পর হেলিকপ্টার আমাকে উদ্ধার করলেও আমার স্ত্রী এখনও নিখোঁজ। এরপরও সবচেয়ে বড় উদ্বেগ এখন সামনে। বিশেষজ্ঞদের আশঙ্কা, উজানি নদীর প্রবাহ কোথাও কোথাও ভূমিধস ও ধ্বংসাবশেষে আটকে গিয়ে জমে আছে। ভারী বৃষ্টি হলে সে প্রাকৃতিক বাধা ভেঙে মুহূর্তেই নেমে আসতে পারে নতুন ঢল। এতে আরেকটি আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। এদিকে নেপালের ভয়াবহ এই দুর্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত, পাকিস্তান, কানাডা, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ। শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। নেপালের বন্যার ঢেউ ছড়িয়েছে প্রতিবেশী ভারত ও চীনেও। তিব্বতে ক্ষয়ক্ষতি ও নিখোঁজের সংখ্যা বাড়ছে, আর ভারতের বিহার ও উত্তরপ্রদেশে তৈরি হয়েছে নতুন বন্যার আশঙ্কা। আসমাতুলি, নিউজ 24। সৌদি রিয়াদের সোফা কারখানায় আগুনে নিহত ১৬ প্রবাসীর মধ্যে ৯ জনের মরদেহ দেশে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অবস্থা বিবেচনা করে সরকার আর্থিক সহযোগিতা দেবে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বাকিদের ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে দ্রুত দেশে আনা হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। যে স্বপ্ন নিয়ে দূরদেশে পাড়ি দিয়েছিলেন তা আজ কফিনবন্দি। প্রিয় মানুষের এমন প্রত্যাবর্তনে স্বজনদের চোখে শুধুই কান্না। গত ৯ আগস্ট সৌদির রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে কেউ হারিয়েছেন পরম নির্ভরতার বাবা, কেউ জীবনসঙ্গী স্বামী, আবার কেউ প্রিয় ভাইটিকে। ৮ বছর যাবত তিনি সৌদি আরবে আছেন। তিনি সৌদি আরব থেকে আসার জন্য আউটপাসে সকল কাগজপাতি রেডি করছিলেন। ছোট ভাই আবদার করছে, ভাই পাঠাইছি। ভাই ৪ বছর গেছে, ভাই কোনো ঋণ পরিশোধ করতে পারে নাই। ওনার উপরেই পুরো পরিবার ভরসা করত। আরেকজন আছে ছোট, ও ওই জায়গায় থাকো, বেশি দিন হয়েছে যায় না, ১ মাস হইতেছে আর কি গেছে। বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে ৯ রেমিটেন্স যোদ্ধার মরদেহ। এর মধ্যে ৭ জনই নওগাঁর আত্রাই উপজেলার, বাকি ২ জন নাটোরের নলডাঙ্গা এবং রাজশাহীর বাগমারার। মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, বলেন নিহতদের পরিবারের পাশে থাকবে সরকার। আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছি, ওদের পরিবারের উত্তরাধিকারী কারা আমরা এটা শনাক্ত করি, তারপরে তাদের পরিবারের অবস্থা বুঝে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে যেটা করব আপনাদেরকে আমরা জানিয়ে দেব। আগুনে পুড়ে বিকৃত হয়ে যাওয়া বাকি ৭ জনের পরিচয় এখনো সুনির্দিষ্ট করা যায়নি। তাদের দেশে ফেরাতে প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শনাক্ত করার জন্য একটা ডিএনএ টেস্ট করতে হবে, তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের সহযোগিতায় ডিএনএ টেস্টটা সম্পন্ন হলে আমরা কিভাবে তাদের আইডেন্টিফিকেশন করে দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে। আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয় ৯টি লাশ। সন্ধ্যায় বিমানবন্দর থেকে একযোগে রওনা হয় অ্যাম্বুলেন্সগুলো। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা।
রাশিয়ার আমুর অঞ্চলে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সের বিস্ফোরণে আগুনে নিহত 15 জনের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। এ ঘটনায় আরও একজন নিখোঁজ এবং 7 জন গুরুতর আহত হয়েছেন। মস্কোর বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এই ঘটনায় রুশ, চীনা, বাংলাদেশি, নেপালি, আজারবাইজানি, উজবেক ও তাজিকিস্তানি কর্মীসহ প্রায় 50 থেকে 60 জন আহত হয়েছেন। বাংলাদেশের সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করতে চায় চীন, জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি জানান, অর্থনীতির পাশাপাশি রাজনৈতিকভাবেও বিএনপির পাশে রয়েছে চীন সরকার। সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, ঢাকার 3 বস্তিতে বহুতল ভবন নির্মাণে চীনের কাছে 10,000 কোটি টাকা সহায়তা চাওয়া হয়েছে। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিতীয় সফর ছিল চীনে। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগও চীনের, তাই প্রধানমন্ত্রীর চীন সফর ভূ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। সচিবালয়ে সেই চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ হয় নতুন স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের। রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। বলেন, সৌরবিদ্যুৎ সহ বাংলাদেশের নানা খাতে বিনিয়োগে আগ্রহী চীন। Honorable Prime Minister, very successful visit, a landmark visit. We issued a joint communique. We decided to build China-Bangladesh community for shared future in the new year. It is new definition for China-Bangladesh cooperation. So under this framework, we are moving forward in cooperation in all the area, especially economic cooperation. বৈঠকে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও। তিনি বলেন, মহাখালী, করাইল আর ভাসানটেক বস্তির অবকাঠামো উন্নয়নে চীন আর্থিক সহায়তা দেবে। অর্থনৈতিক ভরসার পাশাপাশি চীন এখন বাংলাদেশের রাজনৈতিক ভরসার জায়গাও। বিএনপির সাথে তাদের রাজনৈতিক দলের যে সম্পর্ক সেটা তো রয়েছেই, এটা আরো গভীর থেকে গভীরতর নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করার ব্যাপারে এখানে বলছে যে মাঝে মাঝেই বিএনপি ওখানে যাবে এবং তাদের দল এখানে আসবে। পারস্পরিক রাজনৈতিক সম্পর্কটাও, দেশের সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কটাও তারা বিল্ড আপ করতে চায় আর কি। প্রতিমন্ত্রী জানান, সাভারের আমিনবাজারে ল্যান্ডফিলের বর্জ্য থেকে আগামী 1.5 বছরের মধ্যে 42 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, যার সরবরাহ শুরু হবে 2028 সাল থেকে। এ বিষয়ে 2 সেপ্টেম্বর বেইজিং এ একটি চুক্তি হবে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। 23তম ওআইসি বিশেষ কাউন্সিল অফ ফরেন মিনিস্টার্সের বৈঠকের ফাঁকে জেদ্দায় সৌদি আরব, কুয়েত ও তুরস্কের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা ও প্রবাসী বাংলাদেশিদের অবদান নিয়ে আলোচনা হয়। কুয়েতের উপপররাষ্ট্রমন্ত্রী হামাদ আল মাসান ও তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কলিকায়ার সঙ্গেও বৈঠক করেন তিনি। এসব উভয় পক্ষ বাংলাদেশ, সৌদি আরব, কুয়েত ও তুরস্কের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে ফিলিস্তিনের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন হুমায়ুন কবির। সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিল ও নবায়ন নিয়ে চলমান জটিলতার বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম 2 আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর। দুবাইয়ে ফটিকছড়ির প্রবাসীদের আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আশ্বাস দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাই বিএনপির আহ্বায়ক রফিকুল আলম। এ সময় প্রবাসীরা সরওয়ার আলমগীরের কাছে তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। গুরুত্ব পায় ভিসা বাতিল ও নবায়ন সংক্রান্ত জটিলতা, প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং ফটিকছড়ির প্রবাসীদের সার্বিক কল্যাণ ও উন্নয়নের বিষয়। প্রবাসের ব্যস্ত জীবনে একদিনের জন্য পরিবার ও স্বজনদের নিয়ে আনন্দে মেতে উঠলেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা। প্যারিসের অদূরে অনুষ্ঠিত হয়েছে ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের দিনব্যাপী ফ্যামিলি ডে। লাখুনুভ পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। দিনভর ছিল খেলাধুলা, বিনোদনমূলক প্রতিযোগিতা ও মধ্যাহ্নভোজের আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গার্জলে গণেশ পৌরসভার বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর তানিয়া তনু। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিন্তাং পর্যটক এলাকায় দেশীয় খাবারের স্বাদ নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কারিশা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ও কুমিল্লা প্রবাসী মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী দাতুশ্রী সেলিম জালাল এবং তার সহধর্মিণী নুরুল আনিস বিনতি ইব্রাহিম ফিতা কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন। মূল লক্ষ্য প্রবাসে থাকা বাঙালি ও স্থানীয় মানুষের কাছে মানসম্মত দেশীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ পৌঁছে দেয়া। সংবিধান সংস্কার ছাড়া সংসদে না ফেরার ঘোষণা দিয়েছে বিরোধী দল। ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে ওয়াকআউটের পরে কথা বলেন বিরোধী দলীয় উপনেতা। বলেন, বিএনপি জনগণের সাথে ওয়াদা ভঙ্গ করেছে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি নয়, সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নিয়ে প্রতারণা করেছে বিরোধী দল। এর আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ঘিরে তুমুল হট্টগোল হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শেষ প্রহর, যাতে 6টি কমিটি পুনর্গঠন করার পর আসে বিল উত্থাপনের পালা। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়নের দাবিতে ওয়াকআউট করে বিরোধী দল। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এখন ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। পরে গণমাধ্যমকে নেতারা জানান, সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে সংসদে ফিরবে না বিরোধী দল। বিএনপি জনগণের সাথে ওয়াদা ভঙ্গ করেছে বলেও মন্তব্য করেন তারা। আমরা একটা সংসদীয় একটা স্বেচ্ছাচারিতা দেখতে পাচ্ছি, সংসদীয় একটা স্বৈরতন্ত্র দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে, যেখানে স্পিকার এবং সরকার দল তারা এককভাবে এই পুরা জিনিসটা পরিচালনা করছে। সংসদ জনগণের যে গণভোটের যে রায় দিয়েছে, সেই রায়কেই পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। সংস্কার পরিষদ যেটা গঠনের কথা বলছে, সেই দিয়েই কনস্টিটিউশন অ্যাসেম্বলির মতো করেই এই সংবিধানকে এখানে সংস্কার করতে হবে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নিয়ে বিরোধী দলই জনগণের সাথে প্রতারণা করছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যা কিছু করা প্রয়োজন সেটা করতে প্রস্তুত। এখানে গণভোটের যদি কোনো গণরায় সম্পর্কিত তাদের বক্তব্য থাকে, তারা এই কমিটিতে এসে বলতে পারে। সুতরাং আমরা প্রতারণা করছি না, বরং তারা জনগণকে বঞ্চিত করছে। সংবিধানে যদি আমরা একটা কমাও পরিবর্তন করি, একটা দাড়ি, একটা সেমিকলন, সেটাই সংস্কার। সংবিধানে যা পরিবর্তন করবো তাই সংস্কার। কাজে সেখানে সংস্কারের কোনো বাধা নেই। আমরা বলেছি 17 সদস্য বিশিষ্ট কমিটি করেছি। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। এর আগে অধিবেশনের শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে শুরু হয় তুমুল হট্টগোল। আমি মিন করেছি এটা জাতীয় সংসদ। মাননীয় সদস্য সারাদিন দাঁড়ায় থাকতে পারবেন, আমিও দাঁড়ায় থাকি। সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আজকে নতুন করে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেন নাই। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে, সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আজকে যেইভাবে একে অন্যকে কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার প্রচেষ্টা লক্ষ্য করেছি, এটি সংসদের জন্য কোনো ভালো লক্ষণ নয়। এর আগে পররাষ্ট্রমন্ত্রী জানান, নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে বাংলাদেশ। মক্কা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে সরকার। এই পররাষ্ট্রনীতি আমরা এগিয়ে নিয়ে যাব এবং আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে, দুষ্ট লোকে বলে, অবশ্য ভালো লোক না, টুকু আসে টুকু যায়, এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না। এদিন গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সহ 3টি বিল সংসদে উত্থাপিত হয়। মেট্রো রেলের প্রশ্নের নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন। সেপ্টেম্বরেই তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, ভোটের জন্য আগামী মাসের মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষা শেষ করতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানাবে ইসি। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে এসব কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনারগণ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে সকল সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি।
পরে নির্বাচন কমিশনে ব্রিফ করেন সিইসি। বলেন, স্থানীয় নির্বাচনের সকল প্রস্তুতি নিয়ে রেখেছে কমিশন। সেপ্টেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। ইলেকশন করার জন্য কিন্তু সম্পূর্ণ প্রস্তুত, সেটা স্থানীয় সরকার নির্বাচন বলেন বা উপনির্বাচন যেটা ঠাকুরগাঁয়ে, আমরা কিন্তু প্রস্তুত। তো সুতরাং আশা করছি যে আমরা হয়তো এই মাসের মধ্যে, এই মাস মানে সেপ্টেম্বর মাসের মধ্যে হয়তো টিকিটটা ঘোষণা করতে পারবো। নির্বাচনে যাতে শিক্ষার্থীদের পরীক্ষা ক্ষতিগ্রস্ত না হয় এজন্য দ্রুত পরীক্ষা শেষ করতে মন্ত্রণালয়কে অনুরোধ জানাবে ইসি। আমরা উইল ট্রাই টু ডিসকাস দ্য ইস্যু উইথ দ্য রিলেভেন্ট মিনিস্ট্রি, এবং তাদেরকে অনুরোধ করবো যাতে পরীক্ষাটা দ্রুত শেষ করে ওনারা সেই ব্যবস্থা করে। ইফ ইট ইজ পসিবল আমরা হয়তো এন্ড অফ নভেম্বরে শুরু করতে পারি। ঠাকুরগাঁও 1 আসনে উপনির্বাচন পোস্টাল ব্যালটে নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। ঠাকুরগাঁও 1 আসনে হয়তো খুব লিমিটেড নাম্বার হবে, আমরা পোস্টাল ব্যালটে আমাদের যারা এক্সপার্টিস আছে তাদেরকে ইনক্লুড করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিদ্রোহী কবির গান ছিল শিক্ষার্থীদের অনুপ্রেরণা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে তার সমাধি প্রাঙ্গণে ভোর থেকেই ঢল নামে সর্বস্তরের মানুষের। ফুলের শ্রদ্ধায় তারা স্মরণ করে সাম্য, দ্রোহ ও প্রেমের কবিকে। সকালে জাতীয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় নজরুলের অনন্য বিচরণ ছিল। সামাজিক বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে তার সৃষ্টি সব কালকে অতিক্রম করে যায়। প্রতিটি চলাচলের, প্রতিটি জীবনযাপনের ক্ষেত্রে নজরুল এক অবিচ্ছেদ্য অংশ, এক বিশাল অনুষঙ্গ। আজও নজরুলের লেখনী, নজরুলের সাহিত্যকর্ম এবং তার যে বাণী বুকে নিয়েই আমরা পথ চলি, আমাদেরকে নির্ভয় করে। শ্রদ্ধা নিবেদন শেষে আগতরা বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, সবখানেই নজরুলের অবদান অবিস্মরণীয়। তার সৃষ্টি যুগে যুগে মানুষকে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখাচ্ছে। আমাদের সঙ্গীতেও বলেন, আমাদের জীবনে বলেন, আমরা তো সবসময় কবি নজরুলকে লালন করি। তার যে অসাম্প্রদায়িক চেতনা, এইটাই আমাদের এখন নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া উচিত। বিশ্বাসও করি না যে এই কবি ছাড়া কোনো আন্দোলন সামনে আগাবে বা সামনে আলোর মুখ দেখবে। কবি হচ্ছে আলোর কবি, প্রেমের কবি, ভালোবাসার কবি। জাতীয় কবি হিসাবে তাকে আমরা এখানে আনতে পেরেছি, এটা আমাদের পরম সৌভাগ্য, এবং তার লেখনী মানুষকে জাগ্রত করে। কবির চেতনাকে লালন করার আহ্বান জানান তারা। শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষ মনে করছেন, কবি কাজী নজরুল ইসলাম যে শোষণ মুক্ত সমাজের স্বপ্ন দেখেছিলেন, সেই চেতনা বুকে ধারণ করাই হতে পারে আজকের এই দিনে কবির প্রতি সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। অস্ট্রেলিয়া সিরিজ শেষে আজ দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত 10:30টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাসকিন, মুশফিক, লিটনদের। অজিদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-1 সমতায় শেষ করে বাংলাদেশ। ডারউইনে 9 উইকেটের জয়ে সিরিজ শুরু করেছিল টাইগাররা, তবে সিরিজের শেষটা ভালো হয়নি। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট 2 দিনের মধ্যেই ইনিংস ও 51 রানের ব্যবধানে হারের লজ্জায় ডোবে শান্ত বাহিনী। শেষটা ভালো না হলেও সিরিজ সমতায় থাকায় প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে 6 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। দেশের ক্রিকেটে ভেন্যু সংকটের পুরনো গল্প বদলে এবার নতুন পথে এখন হাঁটছে বিসিবি। পরিকল্পিত ব্যবস্থাপনা, মাঠ সংস্কার আর গ্রাউন্ডসম্যানদের প্রশিক্ষণে তৈরি হচ্ছে নতুন এক সংস্কৃতি, যার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম। ভেন্যু সংকট দেশের ক্রিকেটে নতুন কোনো সমস্যা নয়। একসময় ম্যাচের আগে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ ছিল মাঠের প্রস্তুতি। বৃষ্টি কিংবা নাজুক অবস্থায় শেষ মুহূর্তে মাঠ নিয়ে তৈরি হতো নানা অনিশ্চয়তা। তবে পুরনো সেই চিত্র বদলের পথেই এখন দেশের ক্রিকেট। পরিকল্পনার সঠিক ব্যবস্থাপনায় একদিকে রাজশাহী, বগুড়ার মাঠগুলিকে আন্তর্জাতিক মানের প্রস্তুতি করার উদ্যোগ চলছে পুরো দমে, যেখানে দ্রুতই শান্ত লিটনদের খেলা উপভোগ করতে পারবে দর্শকরা। এমনটি জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম। রাজশাহী, বগুড়াতে যদি আমরা ড্রেনেজের কাজটা করতে পারি এবং ফ্যাসিলিটিস ওয়াইজ একটু বাড়াতে পারি, তাহলে ওগুলো ক্যান বি অ্যান ইন্টারন্যাশনাল ভেন্যু।
and then we have the bright future of Purvachal. ফতুল্লার মাঠটাও যেটা আছে আউটার স্টেডিয়ামটা খুব জলদি আমরা লিগ খেলা শুরু করব, অলরেডি বাজেট পাস হয়ে গিয়েছে। শুধু মাঠের উন্নয়ন নয়, নতুন বোর্ডের কাজের ধরনের পরিবর্তনও দেখছেন বিসিবির এই পরিচালক। বিশেষ করে বিসিবি সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে কাজ করার অভিজ্ঞতাও তার কাছে আলাদা। পরিকল্পনা বাস্তবায়নের নেতৃত্বের ভূমিকা এবং বোর্ডের সমন্বিত কাজের প্রশংসা করছেন তিনি। তামিম ইকবালও কেবল খেলা ছেড়েছে, সো তার এক্সপিরিয়েন্স গুলো, তার বুদ্ধি, তার চিন্তাধারাও আসলে আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। প্রেসিডেন্টের যতটুকু ইনভলভ থাকা উচিত ততটুকুই থাকে, যেখানে ওনার ইনভলভ হওয়ার কথা না সেখানে সে ইনভলভ হয় না। আমার কাছে মনে হয় উই আর ওয়ার্কিং ভেরি ইন্ডিপেন্ডেন্টলি উইথ আ লট অফ ফ্রিডম। এদেশের ক্রিকেটের স্বপ্নটা বাঁচিয়ে রাখতে দরকার প্রস্তুত মাঠ, দক্ষ মানুষ আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাই ভেন্যু সংকটের পুরনো হতাশা পেছনে ফেলে সেই স্বপ্নের ক্রিকেট অবকাঠামো গড়ার পথেই এখন এগিয়ে যাচ্ছে বিসিবি। আবরার আল দাইয়ান, নিউজ 24। আর এই ছিল প্রবাসের সংবাদে। ধন্যবাদ।